ভূতের বাড়ির উঠোন একটি রহস্যময় স্থান, যেখানে রাত নামলেই শুরু হয় আতঙ্কের খেলা। সেই ভয়াল রাতে আসলে কি ঘটেছিল? সত্যিই কি সব শেষ, নাকি অদৃশ্য কিছু এখনো অপেক্ষা করছে? রাত গভীর, চারদিক নিস্তব্ধ, বাতাসটাও যেন শব্দহীন হয়ে গেছে। আমরা চার বন্ধু, সায়ন, অর্ণব, দীপা আর আমি, অভিষেক। অনেক গল্প শুনেছি, অনেক জনের মুখে শুনেছি এই বাড়ির উঠোনে রাতে কিছু একটা ঘটে। কিন্তু কি ঘটে? সত্যিই কি কিছু ঘটে, নাকি শুধুই মানুষের কল্পনা? আজ আমরা সেই উত্তর খুঁজতে এসেছি। পুরনো, ধ্বংসস্তূপের মতো বাড়িটি একসময় জমিদারের ছিল। তারপর একদিন রহস্যময় ঘটনায় জমিদার আর তার পরিবার হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে বাড়িটি অন্ধকারের আস্তানায় পরিণত হয়। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে নানা গল্প। কারো মতে জমিদারের আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়, কারো মতে বাড়ির উঠোনে মাঝরাতে কারো কান্নার শব্দ পাওয়া যায়। আমরা চারজন বাড়ির সামনে দাঁড়াতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। হালকা কুয়াশার চাদর জড়িয়ে আছে পুরো এলাকা। একসময় দরজা ঠেলে ঢুকলাম, মনে হলো বাড়িটি আমাদেরই জন্য অপেক্ষা করছিল। বাড়ির উঠোনে পা দিতেই একটা ঠান্ডা হাওয়া গা ছমছম করে দিল। বাতাসের মধ্যে একটা অদ্ভুত গন্ধ, পচা মাংস আর পুরনো কাঠের গন্ধ মিশে আছে। শোনো, কিছু একটা মনে হচ্ছে, দীপা ফিসফিস করে বলল। আমরা থমকে দাঁড়ালাম, যেন পায়ের নিচের মাটি নড়ে উঠল। দূরে একটা টর্চ ফেলে রাখা ছিল, হঠাৎ সেটা নিজে থেকেই জ্বলে উঠল। এটা কে করল? অর্ণব আতঙ্কিত কণ্ঠে বলল। আমরা কেউই কিছু বললাম না, কারণ উত্তর আমাদের কাছেও ছিল না। ঠিক তখনই উঠোনের মাঝখানে একটা ছায়ামূর্তি দেখা গেল। মানুষের মতো অবয়ব, কিন্তু মুখ নেই, চোখ নেই, শুধু একটা কালো ছায়া। ওখানে কে? আমি কাঁপা কণ্ঠে বললাম, কিন্তু উত্তর এল না। ছায়াটা আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো। সায়ন পেছনে সরে গিয়ে ফিসফিস করে বলল, এটা কি সত্যিই ভূত? ঠিক তখনই এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, মেয়েলি কণ্ঠে ফিসফিসানি। আমাকে বাঁচাও, আমি এখনো এখানে আটকে আছি। দীপা চিৎকার করে উঠল, কে বলছে এটা? আওয়াজটা এবার চারদিক থেকে আসতে লাগলো। চারপাশে বাতাস বয়ে যেতে থাকলো। আমরা দৌড়ে দরজার দিকে যেতে চাইলাম, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা আটকে পড়েছি। একটা পুরনো দিনের গান বাজতে লাগলো, যেন বাড়িটা অতীতে ফিরে গেছে। এক মহিলা সাদা শাড়ি পরে উঠোনে হাঁটছে, তার পায়ের নিচে ছায়া নেই। হঠাৎ সে আমাদের দিকে তাকালো, তার চোখে এক অদ্ভুত কষ্ট। আমাকে সাহায্য করো, জমিদারের অভিশাপ থেকে মুক্ত করো। আমরা স্তব্ধ হয়ে গেলাম। এতদিন যাকে ভূতের গল্প বলে উড়িয়ে দিয়েছি, সে আমাদের সামনে দাঁড়িয়ে সাহায্যের প্রার্থনা করছে। আমাদের বুঝতে দেরি হলো না, এই বাড়ির অতীতের সঙ্গে কিছু একটা হয়েছে, যা আজও মুক্তি চায়। আমরা চারপাশ খুঁজে দেখতে লাগলাম, যদি কিছু পাওয়া যায়। একটা পুরনো বইয়ের ভেতর জমিদারের ডায়েরি পাওয়া গেল। সেখানে লেখা, আমি তার জীবন কেড়ে নিয়েছি, এখন আমি মুক্ত নই, তিনিও মুক্ত নন। আমাদের চোখ ছানাবড়া। জমিদার তার স্ত্রীর জীবন কেড়ে নিয়েছিল, আর সেই অপরাধের শাস্তি এখনো চলছে। তখনই জানালার বাইরে প্রথম আলোর ঝলকানি দেখা গেল। মহিলাটি ধীরে ধীরে মিলিয়ে গেল, বাড়ির দরজাটাও খুলে গেল। আমরা দৌড়ে বাইরে এলাম। পিছনে তাকাতেই দেখলাম, বাড়িটি অন্ধকারে ঢেকে গেল, যেন কিছুই ছিল না। আমরা কি সত্যিই ভূতের সঙ্গে কথা বললাম, নাকি এটা কেবলই রাতের বিভ্রম? সত্যিই কি ভূতের বাড়ির উঠোনে কিছু ঘটেছিল, নাকি আমরা শুধুই এক অতৃপ্ত অতীতের সাক্ষী হয়ে গেলাম? সেদিন আমরা চারজন বাড়ি ফিরে এলেও ভেতরে ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সত্যিই কি সব শেষ হয়ে গেছে, নাকি কিছু একটা এখনো আমাদের সাথে রয়ে গেছে? আমি ঘরে ফিরে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এল না। চোখ বন্ধ করলেই সেই সাদা শাড়ি পরা মহিলাটার মুখ ভেসে উঠছিল, আমাকে মুক্ত করো। আবার সেই কণ্ঠস্বর। আমি দ্রুত উঠে বসে চারপাশ দেখলাম। ঘর একদম নীরব, কিন্তু জানলার পর্দা বাতাস ছাড়া এমনভাবে কাঁপছে যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটা তখন ঠিক রাত 3:15। এটা কি নিছক কাকতালীয়, নাকি ভুতুড়ে বাড়ির অভিশাপ এখনো আমাদের সাথেই আছে? পরের দিন সকালে দীপা ফোন করল। অভি, তোমার শরীর কেমন লাগছে? ভালো আছি, কিন্তু রাতে কিছু একটা অনুভব করছিলাম। জানো, সেই মহিলার কণ্ঠস্বর যেন। তুমিও শুনেছ? আমিও। শুধু তাই নয়, দেখো, আমার হাতে কিসের যেন একটা দাগ পড়েছে।
দীপা একটা ছবি পাঠালো। তার হাতের কবজিতে অদ্ভুত একটা আঁচড়ের মতো দাগ। ঠিক সেই মুহূর্তে সায়নের ফোন এলো। অভি, খুব বিপদ হয়েছে। কাল রাতে স্বপ্ন দেখলাম আমি সেই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। হঠাৎ কেউ আমার হাতে কিছু একটা ধরিয়ে দিল। ঘুম থেকে উঠে দেখি আমার হাতেও অদ্ভুত একটা চিহ্ন পড়ে গেছে। আমি চমকে গেলাম। এটা কি কেবলই স্বপ্ন, নাকি আমরা সবাই আস্তে আস্তে সেই অভিশাপের শিকার হয়ে যাচ্ছি? আমরা সবাই আবার দেখা করলাম। এবার লক্ষ্য করলাম দীপা, সায়ন, অর্ণব সবাই একই দাগ বহন করছে। হঠাৎ অর্ণব বলে উঠল, দেখো, এই দাগগুলো কোনো এলোমেলো দাগ নয়। এটা দেখতে অনেকটা। আমরা সবাই কাছে গিয়ে লক্ষ্য করলাম, সত্যি এটা একটা অক্ষরের মতো মনে হচ্ছে। 1314। এটা কোনো সংখ্যা, নাকি কোনো তারিখ? আমরা পুরনো সেই ডায়েরিটা আবার খুলে পড়তে লাগলাম। একটি জায়গায় লেখা ছিল 1314 রাতে অভিশাপ শুরু হলো। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। তাহলে এই সংখ্যাগুলো কি সেই ঘটনার সঙ্গে জড়িত? আমাদের কি আবার সেই বাড়িতে যেতে হবে? ভয়ে যতই থাকুক, উত্তর খুঁজতে হবে। আমরা ঠিক করলাম আবারও রাতের অন্ধকারে সেই বাড়ির উঠোনে যাব। ঘড়ির কাঁটা যখন 12টা, আমরা চারজন সেখানে পৌঁছালাম। বাড়িটা আগের মতোই, ভুতুড়ে, ঠান্ডা আর নিঃসঙ্গ। আমরা উঠোনের ঠিক মাঝখানে দাঁড়াতেই চারপাশে বাতাসে কেমন যেন চাপা কষ্টের আওয়াজ ভেসে আসতে লাগলো। তোমরা ফিরে এসেছো, এবার সত্য প্রকাশ করো। আমরা চমকে উঠলাম। সেই মহিলার কণ্ঠস্বর এবার আরও স্পষ্ট। আমরা বুঝতে পারলাম এই অভিশাপ শুধু আমাদের জন্য নয়, এর কোনো গভীর কারণ আছে যা প্রকাশ হওয়ার অপেক্ষায়। হঠাৎ দীপা মাটির নিচে কিছু একটা অনুভব করল। আমরা সবাই দ্রুত খুঁড়তে লাগলাম। কিছুক্ষণ পর বেরিয়ে এলো একটা কাঠের বাক্স। ভেতরে একটি পুরনো চিঠি আর একটি ভাঙা কুন্দনহার। চিঠিটা খুলতেই সেখানে লেখা, তুমি যদি এটি পড়ো তবে জেনো আমার হত্যা একটি মিথ্যা সাজানো কাহিনী। আমি আত্মহত্যা করিনি, আমাকে জমিদারই মেরেছিল। কিন্তু আমার আত্মা এখনো বন্দী। আমাকে সত্যি মুক্ত করতে হলে সত্য প্রকাশ করো। আমরা সবাই হতবাক। তাহলে জমিদারের অভিশাপ নয়, এটি ছিল এক নিরীহ নারীর আত্মার আর্তনাদ। আমরা সিদ্ধান্ত নিলাম এই ঘটনার সত্যি কাহিনী সবাইকে জানাতে হবে। সেই মহিলা শুধু মুক্তি চান না, তিনি চান বিচার। পরদিন আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলাম। পুরনো রেকর্ড ঘেঁটে জানা গেল সত্যিই জমিদারের স্ত্রী রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন এবং তার মৃত্যু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। যখন এই সত্য প্রকাশ্যে এলো, সেই বাড়ির উঠোনে আবার গিয়ে দাঁড়ালাম। চাঁদের আলোয় দেখলাম সাদা শাড়ি পরা সেই